আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার 8.3 চতুর্থ ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা সম্পূর্ণ বইটাই আপনাদের অনলাইনে ব্যাচের মাধ্যমে পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। ক্লাসটা শুরু করার পূর্বে আমি আমার অন্য গ্রুপগুলোতে এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আপনারাও আপনাদের বন্ধু-বান্ধবদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের এই ক্লাসটা প্রয়োজন রয়েছে। ক্লাস শেয়ার করা হয়ে গেলে আমি আমাদের এই ক্লাসটা কন্টিনিউ করব, শুরু করব। তার আগে আপনারা আপনাদের বন্ধুদেরও এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের প্রয়োজন রয়েছে। যারা মাত্র 7 দিনে 5 নাম্বার তুলতে যাচ্ছেন আমাদের সুপারফাস্ট ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে আপনাদের এখানে পড়ানো হবে এবং খুব সহজেই আপনাদের অঙ্কগুলো এবং খুব দ্রুত আপনাদের অঙ্কগুলো কভার করে দেওয়া হবে ইনশাল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের চতুর্থ ক্লাস, ক্লাস নাম্বার 4। আজকের এই ক্লাসটাতে আমরা প্রবলেম নাম্বার 9 আলোচনা করব। এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2019 সালে এই প্রশ্নটা আসছিল। এই যে 9 নাম্বার সমস্যাটা, ম্যানেজমেন্ট 2019 সালে এই প্রশ্নটা কি হয়েছে, আসছে। তো এখানে বলা হয়েছে আর এস কোম্পানি পারচেসড এ মেশিন। আর এস কোম্পানি একটা মেশিন ক্রয় করেছে অফ টাকা 1,50,000, যেটার মূল্য হচ্ছে 1,55,000 টাকা। অন 1 জানুয়ারি, প্রথম পহেলা জানুয়ারি 2019 সালে। এক্সপেক্টেড ইউজফুল লাইফ, প্রত্যাশিত আয়ুষ্কাল অফ দ্য মেশিন, ওই মেশিনের ইজ 10 ইয়ার্স, 10 বছর। অ্যান্ড এস্টিমেটেড, এবং ধার্য করা হয়েছে সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য ইজ টাকা 5,000 টাকা। ভালো কথা। এখন আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে ক্যালকুলেট, হিসাব করো বা নির্ণয় করো, ডিপ্রিসিয়েশন ফর দ্য ফার্স্ট 3 ইয়ার, প্রথম 3 বছরের অবচয় বের করো। অ্যান্ড প্রিপেয়ার, এবং তৈরি করো মেশিনারি অ্যাকাউন্ট অ্যান্ড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আন্ডার ডিমিশিং ব্যালেন্স মেথডে বা ডিমিশিং ব্যালেন্স পদ্ধতিতে। অর্থাৎ আমাদের এখানে ডিমিশিং ব্যালেন্স পদ্ধতিতে ডিপ্রিসিয়েশন দেখাইতে হবে, মেশিনারি অ্যাকাউন্ট দেখাইতে হবে এবং জাবেদা দেখাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রশ্ন। তাহলে শুরুতে আমরা কি করব, ডিপ্রিসিয়েশন বের করে দেখাই। তাহলে এটা হচ্ছে প্রবলেম নাম্বার কত, 9। রিকোয়ারমেন্ট এ লিখতে পারি আমরা, বা এখানে রিকোয়ারমেন্টের কথা বলা নাই, আমরা এমনিতেই এ লিখে দিয়েছি। তো দ্য টেবিল ফর ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন বা দ্য ডিপ্রিসিয়েশন শিডিউল এমনও লিখতে পারেন। তাহলে এখানে লিখতে পারেন দ্য টেবিল ফর দ্য TABLE টেবিল ফর CALCULATI 1 ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন DEPRECIATI 1। আমরা একটা টেবিল করব। টেবিলটা হবে আমাদের কিসের জন্য? ডিপ্রিসিয়েশনের জন্য বা অবচয়ের জন্য। তাহলে যেহেতু আমাদের অঙ্কে বলছে যে 3 বছরের জন্য, প্রথম 3 বছরের জন্য, তাহলে 3 বছরের জন্য 3টা রো আর একটা টাইটেল হিসেবে 4টা রো আমাদের আসবে। আমরা 4টা রো দিয়ে দিচ্ছি, 4টা রো। এরপর আমরা এখানে ডিপ্রিসিয়েশনের জন্য আমরা জানি যে কলাম দিতে হয় 4টা। ডিপ্রিসিয়েশনের জন্য কি করতে হয়? কলাম দিতে হয় 4টা। তাহলে আমরা এখানে 4টা কলাম দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন শিডিউল। এখন শুরুটা প্রথমে লিখতে হয় ইয়ার, YEAR, ইয়ার। তারপরে হবে আমাদের বিগিনিং ভ্যালু, BEGINING, বিগিনিং, VALUE, বিগিনিং ভ্যালু। এরপরে হবে এখানে ডিপ্রিসিয়েশন, DEPRECIATI 1, ডিপ্রিসিয়েশন। এই পাশে হচ্ছে আমাদের ইন্ডিং ভ্যালু, ENDING, ইন্ডিং, VALUE। এটা প্রত্যেকবারই আমাদের সমান, একই রকম। ঠিক আছে? তো ইয়ার কত বছর থেকে শুরু দেখেন তো? 1 জানুয়ারি 2019, অর্থাৎ 2019 সাল থেকে আমাদের অঙ্কটা শুরু হয়েছে। অঙ্কটা শুরু হয়েছে কখন থেকে? 2019 সাল থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2019। এরপরে পরবর্তী সাল হচ্ছে 2020, তারপরে হচ্ছে আমাদের 2021। এই 3 বছর। বিগিনিং ভ্যালু 2019 সালের শুরুতে কত টাকা ছিল? এখানে বলা হয়েছে RS পারচেসড এ মেশিন অন কত টাকা? 1,55,000 টাকা। তার মানে 2019 সালের শুরুতে আমাদের এই মেশিনের মূল্য ছিল কত? মেশিনের মূল্য ছিল 1,55,000 টাকা। এরপরে ডিপ্রিসিয়েশন বা অবচয় আসছে।
এখন অবচয় কত আসছে এ বিষয়ে কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ নাই। অবচয় কত এসেছে এ বিষয়ে প্রশ্নে উল্লেখ নাই, কিন্তু প্রশ্ন বলছে যে ডিপ্রিসিয়েশনটা বের করতে হবে ডিমিনিশিং ব্যালেন্স মেথড পদ্ধতিতে। তাহলে রেট অফ ডিপ্রিসিয়েশন এখানে লিখি। ওয়ার্কিং ওয়ার্কিং নাম্বার 1, আমরা কি করব, রেট অফ ডিপ্রিসিয়েশন বের করব, RAT, রেট অফ ডিপ্রিসিয়েশন, DEP। রেট অফ, শুধু ডিপ্রিসিয়েশন না, রেট অফ ডিপ্রিসিয়েশন মানে ডিপ্রিসিয়েশন রেট কত হবে। তো ডিপ্রিসিয়েশন রেট কত হবে এটা বের করার উপায় কি, এটা বের করার একটা সূত্র রয়েছে। ডিপ্রিসিয়েশন রেট কত হবে এটা বের করার একটা কি রয়েছে, সূত্র রয়েছে, 100 গুণ 2 ভাগ হচ্ছে ইয়ার। ঠিক আছে, 100 গুণ 2 ভাগ হচ্ছে ইয়ার। এখন 100 গুণ 2 মানে হচ্ছে 200, ইয়ার হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এখানে 200 কে 10 ভাগ করলে চলে আসবে 20। আচ্ছা, এইটাকে পার্সেন্টেজে লিখতে হয়, তাহলে এখানে সাইডে আমরা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অথবা পার্সেন্টেজটাকে সামনেও দিতে পারেন, এটা হচ্ছে 20%। আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এই 100টা এখানে না লিখলেও চলে, 100টার জন্য কিন্তু পার্সেন্টেজটা। তো আপনারা 100টাকে না লিখে 2 ভাগ ইয়ার দিয়ে দিতে পারেন, ইয়ার, ইয়ার। এটাই হচ্ছে ডিমিনিশিং মেথড। তো আপনি যদি 2কে 10 ভাগ দেন তাহলে কত আসে, আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। 2কে 10 ভাগ করলে 5 ভাগের 1 ভাগ মানে 0.20 আসে। তাহলে 0.20 লিখতে পারেন, 0.20 মানে হচ্ছে 20%। 20%ও লিখতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনি যে কোনো একটা লিখতে পারেন। 0.20 আর 20%, দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে পারেন। এখন ডিপ্রিসিয়েশন এখানে লিখবেন, ডিপ্রিসিয়েশন কি করবেন এখানে লিখবেন। এখন ডিপ্রিসিয়েশন যে এখানে লিখবেন, তো এখানে 1,55,000 টাকা আমাদের কি রয়েছে, বিগিনিং ভ্যালু রয়েছে। বিগিনিং ভ্যালু 1,55,000 টাকা, এই 1,55,000 টাকা বিগিনিং ভ্যালু এখানে প্রথমে লিখে দিবেন, ইন্টু 20%ও লিখতে পারেন, 0.20 লিখতে পারেন। তো আমি 0.20 লিখতেছি। তাহলে যদি আপনারা এই দুইটা হিসাব করেন একসাথে, এই দুইটা যদি গুণ করেন তাহলে আসবে 31,000। আপনারা গুণটা করে নেন, 0.20 সাথে 1,55,000 যদি গুণ করেন তাহলে আসবে কি আপনার 31,000। তাহলে এই বিগিনিং এ শুরুতে আমাদের ভ্যালু বা মূল্য ছিল 1,55,000, এখান থেকে যদি হচ্ছে ইয়া বাদ যায়, মানে সেটাকে কি বলে, 31,000 টাকা বাদ যায়, তাহলে আসবে এখানে 1,24,000 টাকা। আসবে কত, 1,24,000 টাকা। এটা হচ্ছে আমাদের ইন্ডিং ভ্যালু। এই যে ইন্ডিং ভ্যালু 1,24,000 টাকা আসলো, এটাই আবার পরবর্তী বছরে বিগিনিং ভ্যালু হয়ে যাবে, অর্থাৎ 1,24,000 টাকা কি হয়ে যাবে এখানে বিগিনিং ভ্যালু হয়ে যাবে। এখন ডিপ্রিসিয়েশন বের করবো 1,24,000 টাকার উপর। এই যে 1,24,000 টাকা রয়েছে, 1,24,000 টাকা, এটার উপর পুনরায় আবার কি করবো, 20% বা 0.20 দিয়ে গুণ করে দেবো। যদি গুণ করেন তাহলে এইবারে আসবে 24,800 টাকা। ঠিক আছে, এই 24,800 টাকা চলে আসলো, এই দুইটা গুণ করলে 24,800 পাবো আর কি। এখন 1,24,000 থেকে 24,800 যদি চলে যায় তাহলে আসবে 99,200 টাকা। 99,200 টাকা আমাদের আসতেছে ইন্ডিং ভ্যালু। ইন্ডিং ভ্যালুটা পরবর্তী বছরে যে আবার বিগিনিং ভ্যালু হয়ে যাবে, অর্থাৎ 99,200 টাকা 2021 সালে কি হয়ে যাবে, এটা বিগিনিং ভ্যালু হয়ে যাবে। এই 99,200 টাকা, এই 99,200 টাকার উপর 20% আবারও কাটতে হবে 0.20। যদি এটার উপর 0.20 কাটেন তাহলে আসবে 19,840 টাকা। তাহলে এই 19,840 টাকা মাইনাস করবো 99,200 টাকা থেকে, মাইনাস করলে আসবে কত, 79,360 টাকা। তাহলে এটাই হচ্ছে এন্ডিং ভ্যালু 3 বছর। এখন আমি আপনাদের কিন্তু আগের অঙ্কগুলোতে বলেছিলাম যে এই শেষের ভ্যালুটা স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু সমান হবে। তো আমাদের এখানে সেলভেজ ভ্যালু আছে কত, 5,000, কিন্তু আমাদের এখানে শেষের ভ্যালু আসছে কত, 79,000। মিলেনি, না মিললে আমি কি বলেছিলাম, অঙ্ক ভুল গেছি। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, দেখেন অঙ্কটার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, কিন্তু আমরা বের করেছি 3 বছর। তার মানে এটা যদি আমরা শেষ 10 বছরের যাই, 10 বছরের ইন্ডিং ভ্যালুটা দেখি 5,000 আসে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ঠিক আছে। তার মানে এই অঙ্কটা ঠিক আছে, এটা বেশি হবে, কারণ এখানে আমরা মাত্র 3 বছরের অঙ্ক করেছি, কিন্তু আমাদের অঙ্কে ডিপ্রিসিয়েশন বা অবচয় ধার্য করতে বলা হয়েছে টোটাল মেশিনের আয়ুষ্কাল কত, 10 বছর। তাহলে 10 বছরের ওইখানে যাই সেলভেজ ভ্যালুটা মিলে যাবে, বুঝতে পারছেন, 3 বছরে মিলবে না। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত হয়ে গেল আমাদের রিকোয়ারমেন্ট এ। আমাদের হচ্ছে কি বের করতে বলছে, ডিপ্রিসিয়েশন বের করতে বলছে, বের করছি। এখন পরবর্তী প্রশ্ন বলছে প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট। এখন আমাদের কি করতে বলছে, মেশিনারি অ্যাকাউন্ট বের করতে বলছে, আর একটা কি বলছে,
ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, একটা মেশিনারি অ্যাকাউন্ট, একটা ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বের করতে বলছে। তো মেশিনারি অ্যাকাউন্ট এবং ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বের করার জন্য আমাদের কি প্রয়োজন? মেশিনারি অ্যাকাউন্ট এবং ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টের জন্য একটা ছক প্রয়োজন। তবে এই দুইটা করার জন্য আগে আমাদের জাবেদা করার প্রয়োজন, কারণ জাবেদা ছাড়া আমরা খতিয়ান করতে পারবো না। আমাদের এখানে খতিয়ান করতে বলা হয়েছে, তাহলে খতিয়ান করার পূর্বে কি করতে হবে? জাবেদা করতে হবে। জাবেদা তো আমাদের অঙ্কে নাই, আমাদের অঙ্কে তো জাবেদা নাই। জাবেদা না থাকলে কি করতে হবে? জাবেদা তৈরি করে দেখা দিতে হবে। তাহলে এই ওয়ার্কিং নাম্বার 2 আরেকটা আমরা ওয়ার্কিং করি। এই ওয়ার্কিং এ আমাদের কাজ হচ্ছে জাবেদা বের করা। এই ওয়ার্কিং এ আমাদের কাজ হচ্ছে কি করা? জাবেদা বের করা। জাবেদার জন্য আমরা একটা ডেবিট দিব, একটা ক্রেডিট দিব, একটা রেফারেন্স, আর একটা হচ্ছে ডেট। জাবেদার জন্য জাবেদার ছক টেনে দেব। প্রথমে আমাদের কাজ হচ্ছে জাবেদার ছক টেনে দেওয়া। প্রথমে এখানে লিখবো ডি এ টি ডেট, এরপরে অ্যাকাউন্ট টাইটেলস এ সি সি ও ইউ এন টি অ্যাকাউন্ট, টি আই টি এল ই এস টাইটেলস, এখানে থাকবে রেফারেন্স, তারপরে থাকবে ডেবিটের টাকা, এই পাশে থাকবে আমাদের ক্রেডিটের টাকা। আচ্ছা, যেহেতু জাবেদা করছি তাহলে টাইটেলে লিখবো জার্নাল এন্ট্রিজ, জে ও ইউ আর এন এ এল, জার্নাল, ই এন টি আর আই ই এস। যেহেতু এটা ওয়ার্কিং তাই ব্যক্তি বা কোম্পানির নাম বা সময় এখানে আর উল্লেখ করলাম না। যেহেতু এটা ওয়ার্কিং এই জন্য উল্লেখ করলাম না, শর্টকাটে দিয়ে দিছি। এখন আমাদের অঙ্ক শুরু হয়েছে 2019 সালে জানুয়ারি 1 তারিখে। অঙ্ক শুরু হয়েছে 2019 সালে জানুয়ারি 1 তারিখে। এই যে আমাদের শুরুতে বলছে যে আর এস, জুম করে নিচ্ছি, আর এস কোম্পানি পারচেস এ মেশিন অফ টাকা 1,50,000 অন জানুয়ারি 1 2019 সালে 1 জানুয়ারি তারিখে কি করছে? আর এস কোম্পানি একটা মেশিন ক্রয় করছে। এখন মেশিন যদি ক্রয় করে তাহলে কি হয়ে যাবে? মেশিন ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ঠিক আছে, বা পারচেস ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে আপনারা এখানে লিখবেন মেশিন ডেবিট, MACHIN, মেশিন ডেবিট। মেশিনের জায়গায় অনেকে পারচেস লেখে, PURCHASE, পারচেস লেখে। পারচেস লিখলেও চলবে, মেশিন লিখলেও চলবে। মেশিন ডেবিট, ব্যবসায় প্রতিষ্ঠানে যেটা আসে সেটা ডেবিট, ব্যবসায় প্রতিষ্ঠান থেকে যেটা চলে যায় সেটা ক্রেডিট। আমাদের একটা মেশিন ক্রয় করা হয়েছে, তার মানে ব্যবসায় প্রতিষ্ঠানে কি আসছে? পারচেস আসছে, ক্রয় আসছে, অথবা এটাকে আপনারা মেশিন বলতে পারেন। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানে মেশিন আসছে, তাহলে মেশিন আসলে কি মেশিন ডেবিট। কত টাকার মেশিন আসছে বলেন তো? 1,55,000 টাকার মেশিন আসছে। বিনিময়ে এই মেশিনটা আসার কারণে কি চলে গেছে ব্যবসা থেকে? ক্যাশ টাকা চলে গেছে। তাহলে CASS, ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। কত টাকা গেছে? মেশিনটা যত টাকা নিচ্ছে অত টাকার গেছে, অর্থাৎ 1,55,000 টাকা ক্যাশ ক্রেডিট হয়ে গেছে। নাম্বার 1। এখন কিন্তু আমাদের 3 বছরের জন্য মেশিনারি অ্যাকাউন্ট এবং হচ্ছে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট দেখাইতে বলছে। 3 বছরের জন্য, অর্থাৎ 2019, 2020, 2021 পর্যন্ত। তাহলে 2019 সালের এতটুকুই লেনদেন, আর কোনো নাই এখানে। এক্সপেক্টেড ইউজফুল লাইফ 10 বছর বলছে এবং সেলভেজ ভ্যালু 5,000 বলছে, আর কোনো তথ্য দেয়নি। শুধু 3 বছরের হিসাব আমাদের দেখাইতে বলছে আর কি। তাহলে আমরা অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবো। তাহলে 2019 সাল প্রথমে ক্লোজ করে দিই, শুধু ক্লোজিং মারে দেবো সবগুলাতে। তাহলে জানুয়ারি 1, তাহলে এখন ক্লোজ করে দিলে কি করতে হবে? ডিসেম্বর 31 লিখতে হবে। ডিসেম্বর 31 তারিখে কি হয়েছে? আর কোনো লেনদেন হয়েছে? আর কোনো লেনদেন হয়নি। তো লেনদেন হয়নি, শুধুমাত্র একটা লেনদেন সংঘটিত হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন বা অবচয়। আমরা একটু আগে কিন্তু অবচয় বের করেছি। তাহলে অবচয় যদি হয়, অবচয় কি? এক প্রকার খরচ। তো অবচয় যদি খরচ হয় তাহলে প্রতিষ্ঠানের খরচ সবসময় ডেবিট হয়, অর্থাৎ ডিপ্রিসিয়েশন বা অবচয় যদি খরচ হয় তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। তাহলে আমরা লিখতে পারি DEPRECIATION, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা যেহেতু খরচ তাহলে EXPENS, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। কত টাকা ডিপ্রিসিয়েশন প্রথম বছরে? এই দেখেন আমরা বের করেছিলাম ডিপ্রিসিয়েশন 2019 সালে 31,000। 2019 সালে ডিপ্রিসিয়েশন বের করেছিলাম কত? 31,000। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হয়ে যাবে আমাদের 31,000। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট যদি হয়, এটার মুখস্থ জাবেদা হচ্ছে একুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ACCUMULATED, একুমুলেটেড, DEPRECIATION, একুমুলেটেড ডিপ্রিসিয়েশন হয়ে যাবে 31,000 ক্লোজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের আর কোনো লেনদেন নাই, এটা হচ্ছে হিডেন বা লুকায়িত লেনদেন। ঠিক আছে, তাহলে আমাদের এই এক্সপেন্সটা চলে আসছে। এখন এই যে এই দুইটা লেনদেন হইলো,
দুইটা লেনদেন হইলো। এখন এই লেনদেনগুলোকে ক্লোজ করে দিতে হবে। লেনদেনগুলোকে কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। ক্লোজটা কখন করতে হয়? বছরের শেষে। তাহলে আমরা এখানে আবারও ডিসেম্বর 31 লিখি। কিভাবে ক্লোজ করতে হয়? ইনকাম স্টেটমেন্ট দিয়ে ক্লোজ করতে হয়। তাহলে এই যে আমাদের ডিপ্রিসিয়েশন খরচটা হইলো, খরচটা কি আসলে হইছে নাকি হয়নি? খরচটা আসলে চলে গেছে, কিন্তু কত টাকা খরচ গেছে এটা বলতে পারবো না। মনে করেন এই কলমটা 5 টাকা দাম, এইটিতে আমি মোটামুটি আনুমানিক অর্ধেক বা অর্ধেকের একটু কম লিখছি। তার মানে কলমটার মনে করেন আমার 2 টাকার কালি লেখা শেষ, কিন্তু ঘটনা হচ্ছে কলমটা যে 2 টাকার কালি লেখা শেষ এটা কি একদম আমরা ফিক্সড বুঝতে পারছি? না, এটা আমরা অনুমানের উপর ভিত্তি করছি যে কলমটা যেহেতু অর্ধেকের একটু কম লেখা আছে, তার মানে 5 টাকার মধ্যে 2 টাকার কালি শেষ, কলমটার ভ্যালু 3 টাকা। কিন্তু এটা ধরে নেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়াল ভ্যালু না। যখন আমাদের কলমের কালি লেখা পুরোটাই শেষ হয়ে যাবে, যখন কলমের কালি 0 হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে এটার ভ্যালু শেষ। তো এটার ভ্যালু আছে কিন্তু কমেও গেছে, কতটুকু কমছে এটা আমরা জানি না। ঠিক ওই কারণটার জন্য আমরা কি করব? ইনকাম স্টেটমেন্ট ডেবিট করে দেবো আর এটাকে ক্লোজ করে দেবো। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, এটা মুখস্থ লিখে দিতে পারেন, প্রতিবারে একই রকম, এখানে কোনো পরিবর্তন হয় না। INCOME, ইনকাম, STATEMENT, ইনকাম স্টেটমেন্ট ডেবিট কত হাজার টাকা দেখেন তো? 31,000 টাকা। আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স DEPRECIATI, ডিপ্রিসিয়েশন EXPENSE, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট হয়ে যাচ্ছে 31,000। তাহলে প্রথম বছরের হিসাব শেষ। প্রথম বছরের হিসাব একদম ফুল অ্যান্ড ফাইনাল কমপ্লিট। 2019 সালে আমাদের আর কোনো হিসাব নাই। এখন 2019 সালে তো নাই, এরপরে আমাদের 2020 সালের হিসাব। এখন 2020 সালেও কিন্তু আমাদের প্রশ্নে কোনো কিছুই বলা নাই। 2020 সালেও কিন্তু আমাদের প্রশ্নে কোনো কিছুই বলা নাই। তো 2020 সালে যেহেতু আমাদের প্রশ্নে কোনো কিছুই বলা নাই, তার মানে সরাসরি আমরা শুধুমাত্র ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দিয়ে দিব, কারণ 2020 সালে তো আমাদের কোনো ক্রয় ট্রয় কোনো কিছুই নাই। তাহলে আমরা লিখবো 2020 ডিসেম্বর 31, এই যে এই দুইটা এন্ট্রি শুধুমাত্র লিখে দেবো। এই দুইটা এন্ট্রি কি করবো? কপি পেস্ট করে দেবো, আর কোনো কিছুই নাই। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি ডিইপি, ডিপ্রিসিয়েশন, ইএক্সপি এক্সপেন্স, একুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এগুলোকে কপি পেস্ট করে দিচ্ছি, কারণ বছরের শেষে এই দুইটা এন্ট্রি প্রতিবারে কি হয়? কপি পেস্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে একুমুলেটেড ডিপ্রিসিয়েশন, একুমুলেটেড ডিপ্রিসিয়েশন, তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। আচ্ছা, এখানে কিন্তু 31,000 হবে না, কারণ কি? কারণ 2020 সালে কিন্তু আমাদের ডিপ্রিসিয়েশন বের হয়েছিল 24,800। 2020 সালে কত বার হয়েছিল? 24,800। তাহলে এই 24,800 টাকা এখানে লিখবো, 24,800 ডেবিট, আর এখানে 24,800 ক্রেডিট। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। এর পরবর্তীতে ইনকাম স্টেটমেন্ট আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এই দুইটা এখানে আমি আবার কপি পেস্ট করে দিচ্ছি। INCOME, ইনকাম, STATEMENT, ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, ডিপ্রিসিয়েশন EXP এক্সপেন্স ক্রেডিট। তো এখানে আর নতুন কোনো কিছু হবে না, এটাকেও আমরা ক্লোজ করে দিচ্ছি। এটা দ্বিতীয় বছরের জন্য, তাহলে কত হবে? 24,800। আগেরটাই কপি পেস্ট, কারণ এখানে কোনো নতুন লেনদেন সংগঠিত হয়নি, এরপরে হচ্ছে 2021, দেখেন তো 2021 সালেও আমাদের কি কোনো লেনদেন সংগঠিত হয়নি। তাহলে কোনো লেনদেন হয়নি মানে নিচের দুইটা কপি পেস্ট হবে, অর্থাৎ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এখন 2021 সালে আমাদের দেখেন তো ডিপ্রিসিয়েশন কত? 19,840। তাহলে এই 19,840 টাকা এখানে হবে কত? হবে 19,840 টাকা ডেবিট, আবার এখানে 19,840 টাকা ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই দুইটা আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। এখন ইনকাম সামারি দিয়ে আবার পুনরায় ক্লোজ করে দেব। তাহলে ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারি যে কোনো একটা দিলেই হলো। তাহলে INCOME, ইনকাম, STATEMENT, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, আর আমাদের এখানে ডিপ্রিসিয়েশন DEPRECIATI, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হয়ে যাবে ক্রেডিট। কত টাকা? 19,840 টাকা, এখানেও 19,840 টাকা। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এটা আমরা কি করলাম? ওয়ার্কিং করলাম। আমাদের মেইন অঙ্ক, মেইন
অঙ্ক হচ্ছে রিকোয়ারমেন্ট বি আমাদের বের করতে বলা হয়েছে মেশিনারি অ্যাকাউন্ট এবং ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আমাদের কি বের করতে বলা হয়েছে মেশিনারি অ্যাকাউন্ট এবং ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তো মেশিনারি অ্যাকাউন্ট এবং ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বের করার জন্যই আমরা মূলত কি করেছি, জাবেদা করেছি। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট বের করা বা খতিয়ান বের করা। তাহলে আমরা এখানে লিখবো মেশিনারি, MECHINERY, মেশিনারি ACCOUNT, মেশিনারি অ্যাকাউন্ট বের করব। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট বের করার জন্য এটার জন্য পুনরায় কি করতে হবে, ছক টেনে দিতে হবে। মেশিনারি অ্যাকাউন্ট বের করার জন্য ছক টেনে দিতে হবে। তাহলে ছকটা বেশি বড় হবে না, মোটামুটি 3 বছরের, তাহলে 6-7টা এন্ট্রি হবে। তাহলে ছকটাকে প্রথম কাজ হচ্ছে 2 ভাগ করে দেওয়া। প্রথম কাজ হচ্ছে কি করা, 2 ভাগ করে দেওয়া। তারপরে হচ্ছে আমাদের এখানে টাকার অ্যামাউন্ট লেখা এবং রেফারেন্স লেখা, এই পাশে ডেট লেখা। ঠিক একইভাবে এই ছকটাকে, এই অংশটুকুকে এই পাশে কপি পেস্ট করে দিব। প্রথমে আমরা কি করব, টাকার অ্যামাউন্টের জন্য একটা ঘর দিব, তারপরে রেফারেন্সের জন্য একটা ঘর দিব, আর এই পাশে ডেটের জন্য একটা ঘর দিব। তাহলে এটা হয়ে গেল একটা। আচ্ছা, ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টের জন্য পুনরায় সেম একটা ছক দেব। ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টের জন্য পুনরায় একটা কি করব, ছক দেব। তাহলে এটাও বেশি বড় হবে না, আনুমানিক এতটুকু দিয়ে দেব 3 বছরের জন্য। প্রথম কাজ হচ্ছে এইটাকে অর্ধেক করে দেওয়া। আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে এটাকে অর্ধেক করে দেওয়া। তারপরে প্রথমে টাকার অ্যামাউন্ট দিব, এরপরে আমরা রেফারেন্স দিব, আর এই সাইডে হচ্ছে আমাদের ডেট দিতে হবে। ঠিক একইভাবে এই পাশে আমরা প্রথমে টাকার অ্যামাউন্টের জন্য ঘর দিব, এরপরে রেফারেন্স দিব, তারপরে এই পাশে আমরা ডেটের জন্য একটা ছক দিয়ে দেবো। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট আর হচ্ছে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টের জন্য আমাদের দুইটা ছক টানা হয়ে গেল। এখানে আমরা লিখতে পারি ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, DEPRECIATION, ডিপ্রিসিয়েশন ACCOUNT, ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অপচয় হিসাব। আচ্ছা, প্রথমে আমাদের কাজ হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট বের করা। প্রথমে কি মেশিনারি অ্যাকাউন্ট বের করা, এখানে শুরুতে লিখবো DAT, ডেট, ACCOUNT, অ্যাকাউন্ট, টাইটেল, TITLES, টাইটেলস। তারপর হবে এখানে আমাদের রেফারেন্স, এখানে হচ্ছে টাকা। আচ্ছা, এই পাশে এটাকে বলা হয় ডেবিট, ডেবিটকে সংক্ষেপে ডিআর লেখা হয়। এবং কোনায় এই পাশে এটাকে বলা হয় ক্রেডিট, ক্রেডিটকে সংক্ষেপে সিআর লেখা হয়। এখানে আবারও এই আগের জিনিসটা কপি পেস্ট করে দিচ্ছি, DAT, ডেট, ACCOUNT, অ্যাকাউন্ট, TITLES, টাইটেলস। তারপরে এখানে হয়ে যাবে রেফারেন্স, তারপর হয়ে যাবে এখানে টাকা। এখন অঙ্ক শুরু হয়েছে আমাদের কোন সাল থেকে, আমাদের অঙ্ক শুরু হয়েছে 2019 সাল থেকে। তাহলে আমরা 2019 লিখে দিচ্ছি। 2019 জানুয়ারি 1 থেকে শুরু হয়েছে। 2019 জানুয়ারি 1 থেকে অঙ্ক শুরু হয়েছে। এখন আমাদের অঙ্কটাতে আমাদের কোন কোন বিষয়গুলো লিখব, মেশিনারি যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো আমরা লিখব। তো মেশিন অ্যাকাউন্ট, এটা সম্পর্কে আমাদের জাবেদা কি ছিল দেখেন তো। এই যে মেশিনারি বা মেশিন একই বিষয়। তাহলে মেশিন ডেবিট, মেশিন কি ডেবিট আছে, কত আছে, 1,55,000 টাকা। উল্টা বিপরীতে মেশিন ডেবিট না, আমরা কিন্তু মেশিনারি অ্যাকাউন্ট করতেছি। তাহলে মেশিনারি বা মেশিন কোন অ্যামাউন্ট কোন পাশে আছে, ডেবিট পাশে আছে। তাহলে আমরা এখানে ডেবিট পাশে লিখবো। তাহলে আমরা এখানে ডেবিট পাশে লিখবো, কত আছে দেখেন তো, 1,55,000 টাকা। ঠিক আছে, কিন্তু ওই টাইটেলটা লিখবো না, মেশিনের টাইটেলটা লিখবো না, ওটার বিপরীতে যে টাইটেলটা রয়েছে সেটা লিখবো। তাহলে মেশিন বা পারচেসের বিপরীতে কি আছে, বিপরীতে আছে ক্যাশ। মেশিন বা পারচেসের বিপরীতে আছে ক্যাশ। তাহলে আমরা এখানে উল্টাটা লিখবো। তাহলে এখানে লিখবো ক্যাশ ডেবিট, CASH, ক্যাশ ডেবিট 1,55,000 টাকা। তো মোটামুটি 2019 সালে আর কোনো লেনদেন হয়নি, 2019 সালে আর কোনো লেনদেন
হয়নি, তাই আমাদের এটা কি এখানে শেষ। শেষ যদি হয়ে যায় তাহলে এটাকে ক্লোজ করে দিতে হয়। তবে আমাদের এই যে খতিয়ানটা রয়েছে, খতিয়ান করার একটা নিয়ম হচ্ছে কি, যে উভয় পাশে সমান করে দিতে হবে। খতিয়ানের নিয়ম হচ্ছে উভয় পাশে সমান করে দিতে হবে। যদি এক পাশে বেশি হয় তাহলে আরেক পাশে ব্যালেন্স সিডির সাহায্যে সমান করে দেবো। তো এক পাশে আমাদের এখানে আছে 1,55,000, এই পাশে তো আমাদের কোনো কিছুই নাই। যেহেতু কোনো কিছুই নাই, কিন্তু এই পাশে তো 1,55,000 টাকা দিতে হবে। দিতে হবে, কোথা থেকে দেবো? এটাকে আমরা সরাসরি লিখে দিতে পারি 2019 ডিসেম্বর 31st। এটাকে ব্যালেন্স সিডি লিখে দিতে পারি, BALANCD, ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কত? 1,55,000। তার মানে উভয় পাশে আমরা কি করে দিলাম? মিলাই দিলাম, ক্লোজ করে দিয়েছি, মানে শেষ। তাহলে 2019 সাল কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এখন আবার 2020 সাল বের হয়ে গেছে। এখন 2019 সালে ডিসেম্বর 31st আমাদের শেষ। এখন এই পাশে আবার 2020 সালে জানুয়ারি 1st। এখন 2020 সালে জানুয়ারিতে আমাদের আর কি আছে? আমাদের তো আর কিছু নাই। আমাদের আর কি কিছু আছে? নাই। তো আমাদের যেহেতু কিছু নাই, তার মানে আগের ব্যালেন্সটা রয়েছে 1,55,000 টাকা। তাহলে এটাই আমরা 2020 সালের শুরুতে লিখে দেবো ব্যালেন্স বিডি। এই পাশে কি লিখবো? ডেবিট পাশে বিডি, ক্রেডিট পাশে কি লিখবো? সিডি। তাহলে আমরা এখানে লিখবো BALANC, ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত? 1,55,000 টাকা, আগেরটাই, কারণ এখানে নতুন কোনো ক্রয় বিক্রয় হয়নি। তো এখানে নতুন কোনো লেনদেন হয়নি, তার মানে এটাও এখানে কি ক্লোজ, এটাও এখানে ক্লোজ। এখন 2020 সালে 1 জানুয়ারিতে 1,55,000 টাকা ব্যালেন্স বিডি আছে। আমাদের কাছে হচ্ছে উভয় পাশে সমান করে মিলে দিতে হবে। তার মানে এই পাশে আমরা কি করব? 2020 সালে ডিসেম্বর 31st। তাহলে এই পাশে আমরা কি করব? এখন ব্যালেন্স, আগে ব্যালেন্স সিডি লিখে মিলাই দিয়েছিলাম, এবারও আমরা BALANC, ব্যালেন্স সিডি লিখে মিলিয়ে দিচ্ছি। কত? 1,55,000 টাকা। এর পরবর্তী বছরে দেখেন তো 2020 সাল শেষ। 2020 সাল শেষ। এখন 2021 সাল। তো 2021 সালেও আমাদের কোনো লেনদেন নাই, এটাও ক্লোজ করে দিচ্ছি, উভয় পাশে মিলে গেছে। ঠিক আছে? এখন এই যে 2020 সালের শেষে আসছে, এখন 2021 সালের হিসাব, 2021 পর্যন্ত হিসাব করতে বলছি। 2021 সালে জানুয়ারি 1st আমাদের কিছুই নাই, আগের শুধু ব্যালেন্স সিডি আছে। এই ব্যালেন্স সিডি এই পাশে চলে আসবে ব্যালেন্স বিডি হিসেবে, BALANC, ব্যালেন্স বিডি হিসেবে। ব্যালেন্স বিডি হিসেবে 1,55,000 টাকা আসবে। ব্যালেন্স বিডি হিসেবে 1,55,000 আসবে। এখন এটা এখানে ক্লোজ করে দিচ্ছি। এই পাশে মেলানোর জন্য আবার 2021 সালে ডিসেম্বর 31st মেলানোর জন্য BALANCD, ব্যালেন্স সিডি লিখে এখানে কি করলাম? 1,55,000 টাকা পুনরায় লিখে দিলাম। এখন এটা শেষ করে দিব যেহেতু, তাহলে 2022 পর্যন্ত আমরা এখানে লিখে দেব 2022 জানুয়ারি 1। এখানে আবার ব্যালেন্স বিডি, BALANC, ব্যালেন্স, যেহেতু অন্য কোনো লেনদেন সংঘটিত হয়নি এই জন্য এগুলোই বারবার রিপিট হচ্ছে, অন্যথায় কিন্তু রিপিট হইতো না। ঠিক আছে? এপাশে ক্লোজ করে দিছি, শেষ। এটাকে আর দেখানোর দরকার না, এটা এক্সট্রা হিসেবে লিখছি। আমাদের মেইন কি এখান থেকে শেষ, 2021 সাল থেকে শেষ। 2022 সালটা কি করা হয়েছে? এক্সট্রা হিসেবে লেখা হয়েছে। এখন আমরা ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট লিখি, অবচয় হিসাব, ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বা অবচয় হিসাব। আচ্ছা, তো শুরুতে আমরা এখানে লিখবো DAT, ডেট, তারপর অ্যাকাউন্ট টাইটেলস ACCOUNT, অ্যাকাউন্ট, TITLES, টাইটেলস। এই পাশে আমাদের থাকবে রেফারেন্স, তারপরে এখানে থাকবে টাকা। এটাকে পুরোটাই কপি পেস্ট করে দেবো এখানে। শুরুতে লিখবো DAT, ডেট, তারপরে ACCOUNT, অ্যাকাউন্ট, TITLES, টাইটেলস, তারপরে থাকবে আমাদের রেফারেন্স, আর এই পাশে থাকবে আমাদের কি? টাকা। এখন আমাদের কাজ হচ্ছে ডিপ্রিসিয়েশনের যে অ্যামাউন্টগুলো রয়েছে সেগুলো লেখা। তো আমরা একটু আমাদের জাবেদাটা দেখি। জাবেদাতে দেখতেছি যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হিসেবে আছে কত? 31,000 টাকা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হিসেবে আছে কত? 31,000 টাকা। তাহলে এই যে 31,000 টাকা ডেবিট আছে, তাহলে ডেবিট পাশে, আচ্ছা এই পাশটা হচ্ছে ডেবিট, এটাকে সংক্ষেপে ডিআর লেখা হয়, এবং এই পাশটা হচ্ছে ক্রেডিট, এটাকে সংক্ষেপে সিআর লেখা হয়। ডেবিট পাশে আছে কত? ডেবিট পাশে আছে আমাদের 31,000 টাকা। তাহলে আমরা এখানে কি লিখে দিয়েছি? 31,000 লিখে দিয়েছি। আচ্ছা, তো এটা কোন সময়ের জন্য? ডিসেম্বর 31st 2000 কোন 19 নাকি 19 ডিসেম্বর 31st সময়টা 2019 ডিসেম্বর 31st। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে
ডিপ্রিসিয়েশন হিসেবে 31,000 টাকা আমরা লিখছি। ডিপ্রিসিয়েশনের উল্টা কি আছে? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। উল্টাটা এখানে লিখতে হয়। এখানে কি লিখবো? উল্টাটা লিখবো। তাহলে উল্টা হচ্ছে এসিসি, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। কত? 31,000 টাকা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কি? 31,000 টাকা। তাহলে এটা ক্লোজ। এখন 31,000 টাকা আসছে। এখন এর বিপরীতে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এটা শেষ। এর বিপরীতে আরেকটা এই পাশে ছিল যে ইনকাম স্টেটমেন্ট। তো এটাও কোন সময়? 2019 সালের জন্য ডিসেম্বর 31st ডিপ্রিসিয়েশনের জন্য আমাদের আরেকটা ছিল কি? ইনকাম স্টেটমেন্ট। এই যে ইনকাম স্টেটমেন্ট ডেবিট কত টাকা ছিল দেখেন তো? 31,000 টাকা। তা আর বিপরীতে ছিল ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট পাশে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এবার আছে কি? ক্রেডিট পাশে। তাই আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 31,000 কি করছি? ক্রেডিট পাশে লিখছি। ঠিক আছে, আর কোনো এন্ট্রি নাই। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 31,000 টাকাতে ক্রেডিট পাশে লিখছি। আমাদের এখানে দেখেন তো, ক্রেডিটের উল্টা 2019 সালে 31শে ডিসেম্বর উল্টা আছে কি? ইনকাম স্টেটমেন্ট। তাহলে এখানে উল্টাটা লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখবো INCOME, ইনকাম স্টেটমেন্ট, STATEMENT, ইনকাম স্টেটমেন্ট। তাহলে 2019 সাল এখান থেকেই ক্লোজ। 2019 সাল এখান থেকেই ক্লোজ। আপনারা চাইলে এইভাবে টান দিয়েও ক্লোজ করে দিতে পারেন, এমনি রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন 2020 সালের পালা। 3 বছরের অঙ্ক করতে বলছে। তাহলে 2020 সালে ডিসেম্বর 31, ঠিক আছে। 2020 সালে আমাদের কোন কোন লেনদেন হয়েছে দেখেন তো। 2020 সালে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আমরা কি করতেছি? মেশিনারি অ্যাকাউন্ট করতেছি। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আছে কত? 24,800। তাহলে 24,800 ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে আমরা এই পাশে আবার পুনরায় ডেবিট করে দেবো 24,800। এই যে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, তাহলে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বা এটাকে এক্সপেন্স বলা হয়, EXP, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তাহলে 24,800 ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। বিপরীতে আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, কারণ প্রত্যেকটাই কি? প্রত্যেকটা এন্ট্রি একই রকম। আর এখানে 2020 সাল ডিসেম্বর 31। এখানেও ইনকাম স্টেটমেন্টে ছিল, কারণ প্রত্যেকটা এন্ট্রি কি করছি আমরা? কপি পেস্ট করছিলাম। মনে আছে কি? STATEMENT, প্রত্যেকটা এন্ট্রি আমরা কি করছিলাম? কপি পেস্ট করছিলাম। এখানে শুধু অ্যামাউন্টটা চেঞ্জ হিসেবে 24,800 টাকা। তাহলে এটা হচ্ছে এখান থেকে ক্লোজ। তাহলে দুইটা শেষ। এরপরে 2021 সালের জন্য ডিসেম্বর 31, ঠিক আছে। তো 2021 সালেও কিন্তু আমাদের সেম লেনদেনগুলো সংঘটিত হয়েছে। ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ইনকাম স্টেটমেন্ট। কত আছে? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বা অবচয় খরচ আছে কত? 19,840। তাহলে এই টাকাটাই জাস্ট এখানে লিখে দেবো। ডেবিট পাশে আছে, এই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি 19,840। বিপরীতে কি ছিল? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। কেন? কারণ আমরা সবগুলো এন্ট্রি যেহেতু একই রকম, আমরা একটু আগে দেখছি যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ওখানে লেখা হয়েছে, তাই এখানেও অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লিখে দিচ্ছি। এটাও ক্লোজ করে দিচ্ছি। 2021 সালে ডিসেম্বর 31 আমাদের আবারও এখানে ইনকাম স্টেটমেন্ট, INCOME, ইনকাম, STATEMENT, ইনকাম স্টেটমেন্ট হিসেবে লিখবো। এখানে জাস্ট অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে 19,840। তো অঙ্কটা অনেক লম্বা হয়ে গেল, কারণ এখানে জাবেদা করতে হয়েছে, ডিপ্রিসিয়েশন শিডিউল দেখাইতে বলছে, মেশিনারি অ্যাকাউন্ট করছি, ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করছি, মানে 4টা প্রশ্ন, অনেক লম্বা একটা প্রশ্ন। তো এভাবে যদি আপনারা চান সম্পূর্ণ বইটাই আমাদের কাছে পড়তে, অনলাইনে আমাদের কাছে পড়তে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে আপনারা আমাদের কাছে পড়তে পারবেন। আর আপনারা চাইলে সুপার ফাস্ট ব্যাচে যুক্ত হতে পারেন। আমাদের সুপার ফাস্ট ব্যাচে মাত্র 7 দিনে 5 নাম্বার তুলতে পারবেন, এবং আপনাদের গাইড করা হবে এখানে সুন্দর করে, যেন আপনারা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন। চাইলে আপনারা যুক্ত হতে পারেন। আমার নাম্বার দেওয়া আছে 0177084832 এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। আমার এখানে নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।